পাঠানো হয়েছে আমি ঠিক সেইভাবে পড়ছি। প্রথমেই মাহাদি ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম রাহাত ভাইয়া, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাহাদি রহমান, বর্তমানে ভূত গল্পের একজন মডারেটর ও লিড স্টোরি টেলার। আমিও ভালো আছি। শ্রোতা বন্ধুদের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আমি ভূত গল্পের ঘটনা শেয়ার করছি। আমি এর আগেও অনেক ঘটনা শেয়ার করেছি। আমার ঘটনাগুলো অনেকের ভালোও লেগেছে, আবার অনেকের কাছে মিথ্যেও মনে হয়েছে। আসলে কি ভাই, বিশ্বাস করা বা না করা এটা আপনার একান্ত ব্যাপার। বিশ্বাস করলে অনেক কিছুই আছে, আবার না করলে কিছুই নেই। আজকে আমি ভূত গল্পের 114তম এপিসোডের জন্য কয়েকটি বাস্তব ঘটনা কালেক্ট করেছি। এইটুকু বলতে পারি, আজকের এপিসোডের সবগুলো ঘটনা ভালো লাগবে। এখন ভূত গল্পের শ্রোতারা কিভাবে নেবে আমি জানি না। আরেকটা কথা না বললেই নয়, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি জানি অনেকে প্যারানরমাল এইসব বিষয়ে বিশ্বাস করেন না। অনেকে হয়তো মনে করেন আমি ঘটনাগুলো বানিয়ে লিখেছি, কিন্তু আমি এখনো যতগুলো ঘটনা ভূত গল্পে দিয়েছি তার একটাও বানানো নয়। অনেকে হয়তো আমার আগের ঘটনাগুলো শোনেননি। আপনারা যাতে আমার ঘটনাগুলো মিথ্যা বা বানানো মনে না করেন, তার জন্য আমি আমার প্রত্যেক ঘটনায় ঘটনার স্থান কিন্তু উল্লেখ করে দিয়েছি। আপনারা চিন্তা করেই দেখেন, ঘটনাগুলো যদি মিথ্যেই হতো তাহলে ঘটনা কোথায় ঘটেছে আমি কিভাবে জানতাম, আর ঘটনার স্থান কেন লিখতাম? আশা করি আপনারা কেউ আর আমার ঘটনাকে মিথ্যে বা বানানো মনে করবেন না। ধন্যবাদ। ঘটনায় চলে যাই। ঘটনাটি বোঝার জন্য সবার নাম আমি বিশেষ কিছু কারণে কাল্পনিকভাবেই লিখলাম। এই ঘটনাটির নাম এথেন্সের শেকলে বাঁধা ভূত। সে আজ অনেকদিন আগের কথা, বেশ কয়েকশো বছর তো হতেই পারে। প্রাচীন গ্রিসে এথেন্স বলে একটি জায়গা রয়েছে। এথেন্স গ্রিসের রাজধানী, সবাই হয়তো এর নাম শুনেছে। সেই এথেন্সেরই একটা পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে একটা জঙ্গলের মধ্যে পুরনো একটা বাড়ি ছিল। বাড়িটা অবশ্য অনেকদিন ধরেই খালি পড়েছিল। একে তো নির্জন পাহাড়ি অঞ্চল, তার উপর বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ, তার উপর আবার পরিত্যক্ত। লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না। অর্থাৎ ইচ্ছে করলে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসবাস করাই যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই বাড়ির যে মালিক, সে কিন্তু হাজার চেষ্টা করেও অনেক দিন পর্যন্ত কাউকে ওই কুঠিটা ভাড়া দিতে পারেননি। আসলে পাহাড়ের উপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুঠিটার বেশ বদনাম হয়ে গিয়েছিল। একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক কুঠিটা দেখে লোভ সামলাতে না পেরে ছুটি কাটাবার জন্য ওই কুঠিতে কয়েকটা রাত কাটাতে আসেন। কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কুঠির দালানে। প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি, তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহ দানা পাকিয়েছিল বটে। কারণ মৃত্যুর পরেও লোকটির চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল। তার চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল। কিন্তু পরে, বেশ কিছুদিন পর, আর একজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে। লোকটি ছিল অসম্ভব সাহসী। সেই লোকটি প্রাণে মরেনি ঠিকই, কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ। খাওয়া দাওয়া সেরে রাত্রে সবে সে শুতে গিয়েছিল, এমন সময় সে হঠাৎ দেখতে পায় ছাই রঙের দাড়িওয়ালা চেহারার বিশাল এক বুড়ো হাতে পায়ে শেকল পরা অবস্থায় তার সামনে এসে দাঁড়িয়েছে। ভয়াবহ চেহারার বুড়োটার মুখ থেকে কেমন এক ধরনের গো গো আওয়াজ বেরোচ্ছিল। সৈনিক পুরুষটি মারাই যায়নি ভয়ে, কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল।
পরদিন জ্ঞান ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে সে সেই কুঠি ছেড়ে পালিয়ে গেল। সৈনিকদের মুখে সব শোনার পর সারা গ্রামে আতঙ্ক যেন ছড়িয়ে পড়ল। এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়ির দিকে পা মারাতো না। কুঠিটার গায়ে রাতারাতি ভূতের বাড়ি তকমাটা লেগেই গেল। কুঠির মালিক যে ছিল সে কুঠিটা ভাড়া দিয়ে নিজের সংসার চালাতো, কিন্তু যে মুহূর্তে কুঠিটার ভুতুরে বদনাম চারিদিকে ছড়িয়ে পড়ল, তারপর থেকে আর কেউই কুঠিটা ভাড়া নিয়ে থাকতে রাজি হলো না। শেষ পর্যন্ত কুঠির মালিক জলের দরে কুঠিটা বিক্রি করে দিতে চাইল, কিন্তু কিনবে কে? কে শখ করে ভূতের হাতে প্রাণ দিতে আসবে? তবু একজন রাজি কিন্তু হলো। কুঠির মালিক একজন খদ্দের পেলেন। লোকটি ছিলেন তখনকার দিনে একজন নাম করা দার্শনিক। দার্শনিক মানুষেরা সাধারণত নির্জন জায়গা পছন্দ করেন। তারা যুক্তি আর তর্ক দিয়ে সব কিছুরই বিচার বিশ্লেষণ করতে ভালোবাসেন। লোকমুখে কুঠিটার অপবাদের কথা এই দার্শনিক লোকটিরও কানে এসেছিল, কিন্তু তিনি মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইতেন না। তিনি স্থির করলেন বাড়িটায় গিয়ে তিনি উঠবেন, মানুষের মধ্যে ভূতের ভয়ের অযৌক্তিক সংস্কারকে উড়িয়ে দেবেন। কুঠির মালিকের কাছে গিয়ে তিনি কুঠিটা কেনার বাসনার কথা জানালেন। কুঠির মালিক তো হাতে স্বর্গই পেল। সে ধরেই নিয়েছিল এমন ভূতের বাড়ি কোনো দিনও ভাড়া হবে না, হ্যাঁ, বিক্রি হওয়া তো দূরের কথা। তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে আকাশ থেকে পড়ল সেও সঙ্গে সঙ্গে জলের দরে কুঠিটা বিক্রি করে হাফ ছাড়ল। আগেই বলেছি, যুক্তি ছাড়া দার্শনিক চলেন না। যা চোখে দেখা যায় না, হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না, অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না, তেমন কিছুতে তার বিশ্বাস আসবে কেন? নিজের সব জিনিসপত্র নিয়ে তিনি ভদ্রলোক কিন্তু উঠলেন সদ্য কেনা সেই বাড়িতে। সারাটা দিন ধরে নিজের হাতে সব কিছু গোছালেন। নিজের হাতেই সব কাজ করতে হয়েছিল, কারণ বাড়িটার এমনই বদনাম হয়েছিল যে বেশি পয়সার লোভ দেখিয়েও কোনো চাকর বাকর তিনি রাখতে পারেননি। যাই হোক, সারাটা দিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। খুব একটা খাবারের ইচ্ছা না থাকলেও রাতে সামান্য রুটি, মাংস আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন তিনি। তারপর গিয়ে শুয়ে পড়লেন তার ছোট্ট বিছানায়। মাথার কাছে সেকেলে ধরনের একটা জানলা ছিল, সেটা খুলেই রাখলেন। গরমের দিন, রাতের ফুরফুরে হাওয়ায় অত্যন্ত ক্লান্ত দেহে বাতি নিভিয়ে শোয়ার সাথে সাথেই তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তার ঘুমটা গেল ভেঙে। গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে প্রকৃতিস্থ হতে কিছুটা সময় লাগে। দার্শনিক ভদ্রলোকেরও সামান্য সময় লাগলো তিনি কোথায় আছেন, কেমন ভাবে আছেন এতটুকু বুঝতে। তারপর তার সব কিছু একে একে মনে পড়ে গেল। তিনি নতুন বাড়িতে এসেছেন, তার নতুন বাড়িতে এটাই তার প্রথম রাত্রিবাস। সব মনে পড়তে লাগলো তার। কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা বোঝার চেষ্টা করতে লাগলেন তিনি। মিনিট 2-3 মরার মতো পড়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকলের ঝনঝন আওয়াজের মতো, কিন্তু খুব অস্পষ্ট। কে যেন অনেক দূর থেকে শেকল টেনে টেনে এগিয়ে আসছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালেন সেই দার্শনিক ভদ্রলোক। জমাট অন্ধকার সারাটা ঘরে ছড়িয়ে রয়েছে। মাথার কাছে জানলা দিয়ে কেবল আকাশটুকুই দেখা যায়। অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না। আকাশের রং আর ঘরের রং এক হয়ে গিয়েছিল। দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না। তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি। আরো একটা অনুভব করলেন তিনি,
সমস্ত ঘরের বাতাস কেমন যেন স্তব্ধ হয়ে আছে। একটা দম বন্ধ করা গুমট পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেকটা সময় যখন এইভাবে কেটে গেল আর জমাট বাঁধা অন্ধকারটা যখন ধীরে ধীরে তার সয়ে এলো, তখনই তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শেকল বাঁধা একটা অস্পষ্ট ছায়া মূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে। হাত নেড়ে সেই ছায়া মূর্তিটা কি যেন বলতে চাইছে তাকে। মূর্তির দুটো চোখ থেকে যেন জ্বলন্ত আগুনের আভা বেরোচ্ছে। দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচণ্ড সাহসী। ভৌতিক কিছুতে তার তেমন একটা বিশ্বাস ছিল না, তবু ভয় না পেলেও একটা অদ্ভুত বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে ফেলল। তিনি বুঝতে চেষ্টা করলেন জিনিসটা কি, কোনো ভয়ঙ্কর দানব নাকি কোনো অসৎ মানুষ ওইভাবে সাজগোজ করে এসে তাকে ভয় দেখাচ্ছে। শুয়ে শুয়ে এসব নানান যুক্তিতর্ক যখন তার মনে ঝড় তুলেছে, তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে শেকল পরা ছায়া ছায়া মূর্তিটা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। দু চোখ সেটার তখনও জ্বলছে। সে যেন মুখ হাঁ করে আর হাত পা নেড়ে কিছু যেন বলতে চাইছে তাকে। আর হাত পা নাড়ার সাথে সাথে শেকলের ঝনঝন আওয়াজটাও ক্রমাগত শব্দ তুলছিল। অন্য কেউ হলে এতক্ষণে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত ভয়ে, অথবা দুর্বল হৃদয়ের লোক হলে মৃত্যু হতো নিশ্চিত। কিন্তু অত্যন্ত সাহসী এই ভদ্রলোকটির তেমন কিছুই হলো না, বরং তিনি যেমন ছিলেন ঠিক সেইভাবেই তাকিয়ে রইলেন সেই ছায়া মূর্তিটার দিকে। আসলে তিনি দেখতে চাইছিলেন মূর্তিটা এরপর কি করে। এক মুখ দাড়ি গোফের জঙ্গল আর এক মাথা রুক্ষ চুলে মূর্তিটাকে তখন বেশ বীভৎস আর ভয়াবহ মনে হচ্ছিল। তার উপর তার হাতের নখগুলো ছিল বেশ বড় বড়। হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিক ভদ্রলোকের মনে একটা অন্য ধরনের ভয়ও চলে এলো। ভূত তিনি বিশ্বাস করতেন না। মৃত্যুর পর প্রেতাত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। অদেখা এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না। ভূতের চেয়ে জ্যান্ত চোর ডাকাত মানুষের বেশি ক্ষতি করে বলেই তিনি মনে করেন। কিন্তু এখন তিনি কি করবেন? সম্ভাব্য বিপদের থেকে আত্মরক্ষার উপায় ভাবছিলেন যখন হঠাৎ সেই সময় দার্শনিক ভদ্রলোক লক্ষ্য করলেন মূর্তিটি আর এক পাও না এগিয়ে এসে ক্রমাগত পিছু হটতে লাগলো। পেছোতে পেছোতে একসময় সে ঘর পরিত্যাগ করল। অশরীরী মূর্তিটাকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি ক্ষণিকের অবশ অবস্থা ত্যাগ করে তড়াক করে বিছানা ছেড়ে উঠলেন। তারপর নিজেও ছুটে ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালেন। অশরীরী মূর্তিটা ভূত বা অদ্ভুত যাই হোক না কেন, দার্শনিক পরম বিস্ময়ে লক্ষ্য করলেন বারান্দা পার হয়ে মূর্তিটা ধীরে ধীরে নিচে নেমে গেল। তারপর লম্বা উঠোনের ঠিক মাঝ বরাবর গিয়ে হঠাৎই যেন কর্পূরের মতো মিলিয়ে গেল। দার্শনিক একবার চিৎকার করে উঠলেন, কে কে এই বলে, কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট গোঙানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না তিনি। উঠোনের ঠিক যে জায়গাটায় মূর্তিটা অদৃশ্য হয়েছিল সেইখানে দাঁড়িয়ে অনেকটাক্ষণ গুম হয়ে কি যেন ভাবলেন তিনি। আরো দু একবার ডাকাডাকি করেও কারো উত্তর কিন্তু তিনি পেলেন না। বিফল মনোরথ হয়ে তিনি ঘরে এসে শুয়ে পড়লেন। বাকি রাতটা তিনি এই অদ্ভুত ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতেই কাটিয়ে দিলেন।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গত রাতে ঠিক যে জায়গা থেকে মূর্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে এসে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলেন তিনি। কিন্তু দিনের বেলায়ও তেমন কিছুই তার অস্বাভাবিক মনে হলো না। পাহাড়ের টিলায় এই কুঠি বাড়িটা ছিল লোকালয় থেকে বেশ কিছু দূরে। তার উপর ভুতুড়ে বদনামের জন্য লোকজন, এমনকি কোনো সাহসী পুরুষও এই বাড়ির ত্রিসীমানায়ও আসতো না। নির্জন নির্বান্ধব এই পরিবেশে দার্শনিক ভদ্রলোক আবার তন্ময় হয়ে গেলেন নিজের পড়াশোনায়। প্রায় সারাটা দিনই বইয়ের জগতে ডুবে থাকলেন তিনি। ফলে রাতের সেই অশরীরী আর অদ্ভুত ঘটনার কথা প্রায় ভুলেই গেলেন। রাতের খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় শুতে এলেন তখনই আরেকটা বার তার গত রাতের সেই ঘটনার কথা মনে পড়ল। কিন্তু ঘটনাটিকে তিনি তেমন আমল দিলেন না। ভাবলেন অত্যাধিক ক্লান্তি আর চিন্তাগ্রস্ত থাকার কারণে আধো ঘুম আর আধো জাগরণে তিনি কি দেখেছিলেন। বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলেন তিনি। ভয়ডর না থাকার জন্য সব কিছুকে অলিক বলেও ঘুরিয়ে দিলেও আজ রাতেও কিন্তু গত রাতের ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। এমনকি তার পরের রাতেও একই ব্যাপার। পরপর 3 রাত্রি একইভাবে অশরীরী মূর্তির আবির্ভাব এবং একইভাবে হাত পা নেড়ে কিছু বলতে চাওয়ার চেষ্টা, এবং এই একইভাবে উঠোনের ঠিক একই জায়গায় এসে তার মিলিয়ে যাওয়া দার্শনিককে বেশ ভাবিয়ে তুলল। তিনি কিছুতেই কোনো ব্যাখ্যা দিয়েও বুঝতে পারছিলেন না এটা কেমন করে হচ্ছে, কিভাবে হচ্ছে। অবশেষে 4র্থ দিন সকালে দার্শনিক কিন্তু আর সবকিছু নিছক কল্পনা বলে উড়িয়ে দিতে পারলেন না। আবার বাড়ি ছেড়েও কিন্তু পালিয়ে গেলেন না। তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই এর মধ্যে অনুসন্ধানের কিছু আছেই। সত্যিই যদি কোনো অশরীরী প্রেত হয়ে থাকে তাহলে সে নিশ্চয়ই তাকে কিছু বলতে চাইছে। আর সব থেকে যেটা তাকে আকৃষ্ট করলো সেটা হচ্ছে উঠোনের ওই নির্দিষ্ট স্থানটি। কেনই বা প্রতি রাতে অদ্ভুত আর বিভৎস আকৃতির ওই মূর্তি উঠোনের ওই বিশেষ জায়গায় এসে হারিয়ে যাচ্ছে? তাহলে ওই জায়গাটিতে কি তাৎপর্যপূর্ণ কিছু আছে? এর তদন্ত হওয়া প্রয়োজন। 4র্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না, চলে গেলেন শহরে। প্রথমেই তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সাথে। সব কথা তাকে খুলে বললেন তিনি। অন্য কেউ হলে হয়তো ম্যাজিস্ট্রেট সাহেব পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিতেন, কিন্তু এই দার্শনিক ছিলেন বেশ নামী লোক। জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে তিনি বেশ পরিচিতই ছিলেন সকলের কাছে। তাই তার কথাকে হেলায় উড়িয়ে দিতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেব। কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা নতুন এই বাড়িটাতে। উঠোনের ঠিক যে জায়গায় এসে অশরীরী সেই মূর্তিটি গত 3 রাতে অদৃশ্য হয়েছে সেই জায়গায় মাটি কোপাতে লাগলো মজুরেরা। অবশ্য বেশি দূর খুঁড়তে হলো না। সামান্য কয়েক হাত জমির নিচেই পাওয়া গেল একটা আস্ত কঙ্কাল। কঙ্কালটির হাত পা শেকল দিয়ে বাঁধা। শেকলে মরচে পড়েছে পুরু হয়ে। প্রেতাত্মায় কোনোদিনই বিশ্বাস ছিল না দার্শনিকের, কিন্তু সব ঘটনা চাক্ষুষ করে তার বিস্ময়ের আর সীমা রইল না। ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে ধর্মীয় নিয়ম কানুন মেনে কঙ্কালটিকে যথাযথভাবে কবর দেওয়া হলো। আর সব থেকে অদ্ভুত ব্যাপার, কঙ্কালটিকে ভালোভাবে ধর্মীয় রীতি মেনে কবরস্থ করার পর আর কোনোদিন ওই বাড়িতে সেই অশরীরী মূর্তির আবির্ভাব কিন্তু ঘটেনি। এরপর দার্শনিক বহুদিন সেই বাড়িতে বাস করেছেন, আর কোনো দিনও কিছু দেখেননি তিনি। কিন্তু তিনি তবু বাড়িটির ব্যাপারে খোঁজ খবর শুরু করলেন। গ্রামের কেউ কিছু ঠিকভাবে বলতে না পারলেও গ্রামের এক অতি বৃদ্ধের মুখে শোনা গেল
অনেক অনেক দিন আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য এইভাবেই হাতে পায়ে শেকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ওই বাড়িতে। এই ঘটনা সত্য কি মিথ্যা তা জানার উপায় আর এখন আর নেই। তবে দার্শনিক বুঝেছিলেন মৃত্যুর পরেও আত্মার আসা যাওয়া থাকে, আর সেই আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরী রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায়। হয়তোবা সেই অতৃপ্ত আত্মা মুক্তির পথ খোঁজে। শুরু হচ্ছে দ্বিতীয় গল্পটি। এই গল্পটির নাম রাত তখন 12টা। আমার পরিচয় আগে দিয়ে নেই। আমি কলকাতার এক কলেজে পড়াশোনা করি, তাই অনেক কম সময়ের জন্যই আমি বাড়িতে ফিরতে পারি। আমি হোস্টেল থেকে বাড়ি ফিরেছিলাম যেদিন, সেদিনকার বিকেল বেলায় আমার বন্ধুর সাথে রেল লাইনে দেখা হয়ে যায়। তারপর সে বলল, ওই দেখ, ওই যে ওই জায়গাটা দেখছিস, ওখানে কিন্তু অনেকে কাটা পড়েছে। শোনা যায় নাকি রাতের বেলায় ওখানে অনেককেই দেখতে পাওয়া যায়। কথাটা বলে একটা গভীর নিঃশ্বাস ফেলল সোম। আমি বললাম, ধুর, এসব ভূত টুত বলে কিছু হয় না, বুঝছিস? বুকের পাটা যদি থাকে, রাতের বেলা ওই রেলগেট থেকে এই রেলগেট পর্যন্ত হেঁটে দেখাস তো, তারপর মানবো যে তুই বাপের বেটা। আমি বললাম, দেখ, তুই আর সব কিছু নিয়ে খিল্লি কর, কিন্তু বাবাকে নিয়ে একদম খিল্লি করবি না। আছে বুকে দম, থাকলে আজ রাতে আয় দেখি। আচ্ছা ঠিক আছে, বল কখন আসতে হবে? ঠিক রাত 12টায়। আচ্ছা ঠিক আছে, ঠিক রাত 12টায় দেখা হচ্ছে। আর আমি এরই সাথে মনে মনে বলছিলাম, তারা একবার রেল লাইনটা রাতে পার করে দেখাই, তারপর মজা দেখাবো। তো দেখতে দেখতে ঘড়ির কাঁটা রাত 11:50 দিকে চলে এলো। আমি বাড়ির পেছনের দিকের জানলা দিয়ে পাঁচিলে নেমে বাড়ির বাহিরে চলে এলাম। দেখলাম সোম আর ওরি দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে। ওরা আমাকে দেখেই বলল, শেষমেশ এলি তাহলে? তো কি, আমি কি ভীতু নাকি? চল শুরু করি যাওয়া। আচ্ছা, ওরিকে তো এতদিন দেখিনি। তুই না কলকাতাতে চলে গিয়েছিলি? আমরা মানে তোকে একলা যেতে হবে তো, আর ওরই তো গতকাল রাতেই কলকাতা থেকে বাড়ি ফিরেছে। এর কিছুক্ষণ পর আমরা সেই রেলগেটের সামনের চায়ের দোকানের বেঞ্চে বসেছিলাম। যদিও তখন শীতকাল, চায়ের দোকান 9টার মধ্যেই বন্ধ হয়ে যায়। বাইরের বেঞ্চটা অবশ্য থাকে। শোন, তুই হেঁটে হেঁটে ওই রেলগেটের সামনে যা। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। একটু ভয় লাগছিল, কিন্তু সাথে করে হেডফোন আর মোবাইল নিয়ে এসেছিলাম। যাই হোক, একটা বিরাট লাঠিও কিন্তু সাথে নিয়ে নিলাম। যদি কোনো কুকুর টুকুর দেখি, ওদেরকে ভাগাতে এটা বেশ কাজে আসবে। ধীরে ধীরে রেল লাইনের কাছে চলে এলাম। এবার সোজা এগিয়ে যাওয়ার পালা। কানে হেডফোন দিয়ে মোবাইলে গান চালিয়ে সোজা এগোতে লাগলাম। রেল লাইনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখাই যায় না, কারণ রেল লাইনটা পাকা চাঁদের মতো। ধীরে ধীরে আমি এগোতে লাগলাম। ডিসেম্বর মাস, বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। আমি 2 নম্বর আর 3 নম্বর লাইনের মাঝ বরাবর ফাঁকা স্থান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এর 15 মিনিট পরেই আমার কেমন যেন একটা অস্বস্তি লাগা শুরু করলো। বেশ গরম লাগছিল, জানি না এর কারণ কি। আমি জ্যাকেট খুলে ফেললাম, তারপর গা থেকে আমার জামাটাও খুলে ফেলতে বাধ্য হলাম। কিন্তু এই সময় এতটা গরম লাগার কোনোই কারণ ছিল না। আমি এখন মাত্র একটা গেঞ্জি পরে আছি গায়ে। ধীরে ধীরে আমি ওই সেই জায়গাটাতে চলে এলাম যেখানে নাকি অনেক মানুষ কাটা পড়েছে। রাত যতই বাড়ছে ততই কুয়াশার পরিমাণও বাড়ছে। কেমন জানি না, অজানা একটা ভয় মনকে গ্রাস করতে থাকলো। আমি মোবাইলটা কি মনে করে হাতে নিয়ে গানটা চেঞ্জ করার জন্য আনলক করলাম। তারপর আমি যা দেখলাম তাতে আমার গা শিউরে উঠল। আমি দেখলাম মোবাইলের ঘড়িতে তখন রাত
12টা বাজে, কিন্তু আমি তো প্রায় আধা ঘন্টার মতো হাঁটছি। এখন তো অ্যাটলিস্ট 12:30টার মতো বাজার কথা। আমি ব্যাপারটা অতটা পাত্তা দিলাম না, ধীরে ধীরে এগোতে রইলাম। এবার আমি মোবাইল দিয়ে হেডফোনটা খুলে পকেটে রেখে দিলাম। ব্যাপারটা কেমন যেন সুবিধার মনে হচ্ছে না। ঠিক তারপর আমি স্পষ্ট শুনতে পেলাম কারা যেন আমার পেছনে পেছনে আসছে। একজন না, বেশ কয়েকজন। আমি পেছনে ফেরার সাহস দেখালাম না। একসময় দেখলাম 4 নম্বর লাইনের পাশটাতে কুয়াশা যেন একটু কমে গেছে, আর লাইনের পাশে যে গাছগুলো ছিল ওগুলো অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে। এবার আমার কাছে স্পষ্ট হলো আমার বন্ধুরা আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। আমি কি অত সহজে ভয় পাই? জানি না, কেন যেন একটু মজা লাগতেই শুরু করলো। এবার আমি ভয় পাওয়ার পরিবর্তে বেশ মজাই পাচ্ছিলাম। হাঁটছি, এমন সময় দেখি আমার আশেপাশের সব কুয়াশা পরিষ্কার হয়ে গেছে। আমি দেখলাম 1 নম্বর লাইনের অনেকটা সামনে দিয়ে কেউ একজন আমার দিকে দৌড়ে আসছে। আমার কাছাকাছি আসা মাত্র উনি আমার দিকে মুখ করে দৌড় লাগালো। আমি ভেবেছিলাম আমার বন্ধুগুলোর মধ্যে নিশ্চয়ই কেউ, কিন্তু কিন্তু এ কি? আমি কি দেখছি? যিনি আমার দিকে এগিয়ে আসছেন তার কোনো মাথা নেই। ধীরে ধীরে উনি আমার কাছে এগিয়ে এসে থেমে গেলেন হঠাৎ। এবার আমি ওনাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি এর আগে টিভিতে অনেক রকম ভূতের সিনেমা দেখেছি। আমি জানি কিভাবে গলা কাটা ভূত টিভিতে দেখায়, কিন্তু হে কি, উনি তো সম্পূর্ণ খালি গায়ে। আমার এবার ভয় লাগতে শুরু করলো। আমি দৌড় দিয়ে যেই পালাতে যাব, তখনই পেছন থেকে কে জানি না আমার গলাটা চেপে ধরলো। তারপর তারপর কি হলো আমি জানি না। আমি অবচেতন হয়ে পড়ে গেলাম। এক সময় আমার চেতনা ফিরে আসলো। আমি ট্রেনের হর্ন শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম। মোবাইলটা বের করে দেখি রাত ঠিক 12টাই বেজে রয়েছে। আমি বুঝলাম আমার সাথে যা হচ্ছে তা একদম স্বাভাবিক কিছু নয়। আমি আর কিছু না ভাবতে পেরে দৌড় লাগালাম। আমি সেই দিন অনেকটা দৌড়েছিলাম। মনে মনে যতটা পেরেছিলাম শুধু ঈশ্বরের নাম করছিলাম। কতটা দৌড়েছিলাম তা আমি জানি না, কিন্তু এতক্ষণে আমার রেল গেটের কাছে চলে আসার কথা। কিন্তু আমি এখনো পৌঁছলাম না কেন? একসময় পেছন থেকে কে যেন চেঁচিয়ে বলে উঠল, পারবি না বাবা, বৃথা চেষ্টা করছিস। আমিও পালাতে পারিনি, তোকেও মরতে হবে। কেউ পালাতে পারেনি। চারিদিক থেকে হা হা হি হি হাসির শব্দ ভেসে আসতে লাগলো। আমি আবারও দৌড় দিলাম প্রাণপণ, কিন্তু কোনো লাভ হলো না। আমি রেলগেট খুঁজে পাচ্ছিলাম না। এক সময় আমি কান্নার আওয়াজ শুনতে পেলাম। সে যে চারিপাশ থেকে এতটা আওয়াজ আসছিল যে আমার এক সময় বুকের নিঃশ্বাস ভারী হয়ে আসতে লাগলো। আমি আমার চেতনাটা আবারও হারিয়ে ফেললাম। এরপর আমার চেতনাটা ফিরল এক পুরুষের কণ্ঠে। আমি চমকে উঠে বসে পড়লাম। ওই পুরুষটি আমাকে জিজ্ঞেস করলো যে এত রাতে আমি এখানে কি করছি। আমার ওনাকে বেশ বিশ্বস্ত মনে হয়েছিল। তাকে আমি সবটা খুলে বললাম। সব শুনে উনি আমাকে বললেন যে তার পেছনে পেছনে যেতে। আমি ওনাকে ফলো করতে লাগলাম। প্রায় 1 কি 2 মিনিট হবে আমি রেল গেটের সামনে চলে এলাম। আমি যেই লাইন পার হব, উনি আমাকে চেঁচিয়ে বললেন, এই যাস না, ওটা কোনো রেল লাইন না। উনি আমার কাছে এসে একটা পাথর তুলে ওইদিকে ছুঁড়ে মারলেন। তখন আমি এমন একটা আওয়াজ শুনলাম, যে আওয়াজটা কোনো পুকুর কিংবা নদীতে কোনো কিছু যদি ছুঁড়ে মারা হয়, ঠিক যেমন আওয়াজ আমরা পাই ঠিক তেমন ছিল। আমি ভয় পেয়ে গেলাম। আমার গা কাঁপতে লাগলো। উনি আমাকে বললেন, তুই আমার পেছন পেছন আয়। এক সময় দেখি 2 নম্বর লাইন দিয়ে একটা মালগাড়ি আসছে, আর ওই লোকটি ওটার মধ্য দিয়ে 1 নম্বর লাইনের দিকে চলে গেলেন। ওপাশ থেকে উনি চেঁচিয়ে বললেন, এই তুই দাঁড়া, গাড়িটা চলে যাক, তারপর আসবি। মালগাড়িটার
কোনো বগি ছিল না। আমি চাইলে উঠেই যেতে পারতাম, কিন্তু আমার ওই লোকটার প্রতি আমার মনে বিশাল একটা বিশ্বাস জমে গিয়েছিল। ট্রেনটা ধীরে ধীরে চলে গেল। তারপর আমি ওনার পেছন পেছন যেতে থাকলাম। তারপর উনি আমাকে বললেন, আমি জানি তোর মনে এখন অনেক প্রশ্ন। তোর সাথে সব কেন ঘটছে, কি ঘটছে তা জানতে চাস। ভয় পাস না, আমি আছি, তোকে কেউ কিচ্ছু করতে পারবে না। এই যুগে কেউ যেচে জ্ঞান দিতে চায় না, আর ইনি আমাকে এত দরদ দিয়ে উপকার করতে চাইছেন কেন? আমার পেছন থেকে আবারও সেই সব অদ্ভুত আওয়াজ আমি শুনতে পেলাম। উনি আমাকে বললেন, মনে করে দেখ, আজ থেকে ঠিক বছর 2-1 আগে খরদা প্ল্যাটফর্মে একটা পাগল সবার কাছে টাকা চাচ্ছিল। কেউ টাকা দিচ্ছিল না। পাগলটা 3 দিন না খাওয়া। তখন তুই তো 10 টাকার একটা নোট দিয়েছিলি তাকে। কি তাই তো? আমি বললাম, আমার ঠিক মনে নেই। উনি উত্তর দিলেন, একদিন না একদিন ঠিকই মনে পড়বে। সেই পাগলটা আমি ছিলাম। আর এই যে তোর সাথে অপ্রাকৃতিক ঘটনাগুলো ঘটছে, সেগুলো কিছুই না। তুই ভূতের খপ্পরে পড়েছিলিস, আর আমি হলাম একজন জিন। আমি এখান দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ তোকে দেখতে পাই, তাই চলে এলাম। একসময় তুই আমার প্রাণ বাঁচিয়েছিলিস, আজ তার একটু হলেও ঋণ শোধ করলাম। আসলে আমরা জিনরা মানুষের কাছে বিভিন্ন রূপে যাই সাহায্য চাইতে। যে আমাদের সাহায্য করে তাদের আমরা পরে কোনো না কোনো ভাবে সাহায্য করে দেই। আমি বুঝলাম না, সাহায্য আবার ফিরিয়েও দেওয়া? উনি আবারও বললেন, বাড়ির আশেপাশে কোনো মিষ্টির দোকান থাকলে জিজ্ঞেস করে দেখিস। পরীরা মাঝে মধ্যে বিভিন্ন রূপ ধরে মিষ্টি কিনতে আসে, আর যখন ওরা চলে যায় সেই দোকানে অসম্ভব রকম বিক্রি বেড়ে যায়। এমন অবস্থার সৃষ্টি হয় যে ওই দোকানের সব মিষ্টি অতি অল্প সময় শেষ হয়ে যায়। আমি বললাম, অত বুঝি না। মানুষকে সাহায্য করা আমাদের সকলের কর্ম, কেউ করে আবার কেউ করে না। উনি উত্তর দিলেন, শোন, ভোর হতে চলল, আমাকে যেতে হবে। তুই সোজা চলে যা, তোর বাড়ি পৌঁছে যাবি। আর হ্যাঁ, যেটা বললাম মাথায় রাখিস, আমরা বিভিন্ন রূপে মানুষের কাছে আসি। কখনো কোনো অসহায় মানুষ দেখলে ফিরিয়ে দিবি না। আমি বললাম, আপনি কি চলে যাচ্ছেন? আবার কবে দেখা হবে? উনি বললেন, হয়তো মিশে থাকবো ওইসব অসহায় মানুষদের মাঝে। আচ্ছা, আপনার দেশটা কোথায়, আমাকে দেখাবেন? পরে একদিন সময় করে নিয়ে যাব। তারপর তিনি ধীরে ধীরে মিলিয়ে গেলেন। আমি দৌড় দিয়ে বাড়ি চলে এলাম। পরের দিন সকালে 2খানা খবর শুনতে পাই। 1, কাল রাতে সোম বাড়িতেই ছিল না। 2, অরি 1 সপ্তাহ আগে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গেছে। তাহলে কাল রাতে আমি কাদের দেখলাম? শুরু হচ্ছে 3য় গল্প। এই গল্পটির নাম অভিশপ্ত রাত। জয়দীপ হাসি খুশি সাধারণ ছেলে, সবাই ওকে দীপ বলেই ডাকে। একদিন রাতের বেলা ও ফেসবুক চালাচ্ছিল। রাত তখন 1টার মতো বাজে। হঠাৎ মধ্যরাতের মুন নামের এক আইডি থেকে ওকে কেউ একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। মেয়ের আইডি দেখে সাথে সাথে সে অ্যাকসেপ্ট করলো। রাত অনেক হয়ে গেছে, ঘুমিয়ে পড়ল সে। 4-5 দিন পরের কথা। এই কয়টা দিন দীপ খেয়াল করলো মধ্যরাতের মুন নামক আইডিটার সামনে 12:15 থেকে 4টা পর্যন্ত সবুজ চিহ্ন থাকে। বাকি সময় কখনোই ওকে অনলাইনে পাওয়া যায় না। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই যে এই আইডিটার টাইমলাইনের শেষ পোস্ট 1 বছর আগের। একটু অবাকই হলো দীপ। সেদিন রাতে দীপ মেয়েটাকে একটা হাই লিখে পাঠালো। উত্তরে মেয়েটা অদ্ভুত ভাষায় কি যেন একটা লিখে পাঠালো। এরকম ভাষা বা লেখা দীপ কখনোই আগে দেখেনি। দীপ কিছু না বুঝতে পেরে আবার মেসেজ দিল, আপনি কি লিখেছেন আমি ঠিক বুঝতে পারিনি। উত্তরে মেয়েটা আগের মেসেজটাই আবার পাঠালো। আবারও খুব অবাক হলো দীপ। আরো কয়েকটা মেসেজ পাঠালো ও, কিন্তু মেয়েটি প্রতিবারই
অদ্ভুত ভাষায় ওই একই মেসেজটাই পাঠালো। 4টা বাজতেই মেয়েটার নামের সামনে থেকে সবুজ চিহ্নটা উধাও হয়ে গেল। সারাদিন বিষয়টা নিয়ে বেশ ভাবল দীপ, কেউ কি ওর সাথে মজা করছে? আরো 2-3 রাত মেয়েটার সাথে কথা বলার বৃথা চেষ্টা করল দীপ। ওই মেয়েটা প্রতিবার ওই একই মেসেজ পাঠায়। খুব রেগে গেল দীপ এবং তার সাথে বেশ অবাকও হলো। একটাই প্রশ্ন ওর মাথায় ঘুরতে লাগলো, মেয়েটা এই একটা মেসেজই বারবার পাঠাচ্ছে কেন? আর এই অদ্ভুত ভাষা মেয়েটা পেল কোথায়? ও কি কিছু বলতে চায়? অনেক ভেবে দীপ মেয়েটার প্রোফাইলে ঢুকে ওর শেষ পোস্টে কমেন্ট করা একটা ছেলের সাথে যোগাযোগ করলো। ছেলেটা ওকে দেখা করতে বলল। পরন্ত বিকেল, দীপ দাঁড়িয়ে আছে। ওর সমবয়সী একটা ছেলে হাই বলে এগিয়ে এলো, হাত বাড়িয়ে বলল, হ্যালো, আমি অভি। দীপ হাতটা মিলিয়ে বলল, আমি জয়দীপ। অভি বলল, চলো ওই দিকটায় গিয়ে বসি। বড় একটা গাছের গুড়িতে ওরা বসল। অভি বলল, তুমি যার কথা বলছো ওর নাম মন। আমার খুব ভালো বান্ধবী ছিল, একই কলেজেই পড়তাম আমরা, কিন্তু ঠিক 1 বছর আগে ও আত্মহত্যা করেছে। অভির কথাটা শুনে শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত গড়িয়ে পড়ল দীপের। দীপ কাঁপা কণ্ঠে বলল, ও যদি আত্মহত্যাই করে থাকে তাহলে আমাকে মেসেজ দিল কে? তাহলে কি আত্মাদের রাজ্যে ফেসবুক চালানো যায়? ওই অদ্ভুত ভাষাগুলো কি আত্মাদের? একটু ভেবে অভি বলল, হতে পারে, তবে আমি ঠিক জানি না। ও আমাকে ওই একই মেসেজ পাঠিয়েছে। আমার মনে হয় ও কিছু বলতে চায়। দীপ বলল, হ্যাঁ, আমার কাছেও ঠিক তাই মনে হয়, কিন্তু কি বলতে চায় সেটা বুঝবো কি করে? অভি বলল, একটু সামনে একটা সাধকের গৃহ আছে, উনি ভূত প্রেত আত্মাদের নিয়ে সাধনা করেন। ওনাকে গিয়ে সব খুলে বলি, দেখি কিছু করতে পারেন কিনা। সাধককে গিয়ে সবকিছু খুলে বলল ওরা। কিছুক্ষণ ভেবে তিনি উত্তর দিলেন, আত্মাটাকে ডেকে আনতে হবে, তবে ওর কথা তোমরা বুঝতে পারবে। দীপ বলল, কিন্তু আত্মা ডেকে আনবো কি করে? সাধক বলল, তোমাদেরকে বারংয়ে বসতে হবে। বারং? সেটা কি? বারং হচ্ছে আত্মাদের ডাকার একটা কৌশল। আমি তোমাদেরকে কিছু মন্ত্র লিখে দেব। যেখানে মেয়েটা আত্মহত্যা করেছে সেখানে বসে এক নাগারে মন্ত্রগুলো পড়বে মধ্যরাতে। আশেপাশে কিন্তু অনেক কিছু হতে পারে, কিন্তু তোমরা সেদিকে এক বিন্দু তাকাবে না। তোমরা তোমাদের মতোই মন্ত্র পড়ে যাবে চোখ বন্ধ করে, ওই আত্মাটা না আসা পর্যন্ত। সাধক কিছু মন্ত্র লিখে কাগজটা দীপের হাতে দিয়ে দিল। মধ্যরাত, চাঁদের আবছা আলো ছড়িয়ে আছে চারিদিকে, নিশ্চুপ চারিদিক। অভি আর দীপ বিভিন্ন গাছে ঢাকা একটা বাগানের কাছে এলো। ভেতরে ঢুকে বড় একটা আম গাছের নিচে দাঁড়ালো ওরা। আম গাছের একটা ডাল দেখে অভি বলল, এই ডালটাতেই ফাঁস দিয়েছিল মন। গাছটার নিচে বসলো ওরা। আশপাশ থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। বিড়বিড় করে মন্ত্র পড়া শুরু করলো ওরা। চোখ বন্ধ করে মন্ত্র পড়ছে দীপ। 5 মিনিট পর ঝড় শুরু হলো বাগানে। গাছপালা ঝোড়ো হাওয়ায় ভয়ঙ্কর ভাবে দুলতে লাগলো। শোঁ শোঁ আওয়াজ আসতে লাগলো চারিদিক থেকে। কে যেন দূর থেকে দীপের নাম ধরে ডাকছে। দীপ সেদিকে না তাকিয়ে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলো। হঠাৎই ঝড় বন্ধ হয়ে গেল। শোঁ শোঁ আওয়াজটাও একদম বন্ধ। গম্ভীর একটা কণ্ঠ ভেসে এলো, আমি জানতাম তোমরা আসবে। চোখ খুলল দীপ। দেখল আম গাছটার সেই ডালটাতে ঝুলে আছে একটা মেয়ে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। চেহারাটা বিভৎস। ভয়ে বুক কেঁপে উঠল দীপের। অভির হাত চেপে ধরল ও। ঝুলন্ত মেয়েটা বলল, আমি মন, ভয় পেও না, কোনো ক্ষতি করব না তোমাদের। কাপা কণ্ঠে দীপ বলল, তুমি আমাদের কাছে কি চাও? মন বলল, আমার আংটিটা চাই। দীপ বলল, কিসের আংটি? মন উত্তর দিল, যেটা আমার ভালোবাসার মানুষ আমাকে দিয়েছিল।
কিন্তু সেটা আমরা পাবো কোথায়? মৌন একটা বাড়ির ঠিকানা দিয়ে বলল, এটা আমার বাড়ির ঠিকানা, এখানে গিয়ে খোঁজ করলেই পাবে। কাল রাত 12:15 সময় এই গাছের গোড়ায় আংটিটা রেখে চলে যেও। আর যদি আনতে ব্যর্থ হও তবে তোমার জীবন সংকটাপন্ন হবে। কথাটা শেষ হতেই অদৃশ্য হয়ে গেল মনের ঝুলন্ত দেহটা। সকাল হতেই দীপ অভিকে ফোন দিল। অভি ফোন ধরল না। অগত্যা দীপ একাই মনের বাড়িতে গেল। দরজায় নক করতেই একজন বুড়ো লোক দরজাটা খুলে দিল। দীপ ওনাকে জিজ্ঞাসা করল, মুনের বাবা মা কোথায়? বুড়ো লোকটা বলল, মুন মারা যাওয়ার পর ওর বাবা মা আমাকে বাড়িটা দিয়ে চলে গেছেন। দীপ বলল, আমি কি একটু বাড়ির ভেতরে ঢুকতে পারি? বুড়ো লোকটা হ্যাঁ সম্মতি দিলে দীপ ঘরের ভেতরে ঢুকল। দীপ ঘুরে ঘুরে একটা তালাবদ্ধ রুমের সামনে এসে লোকটাকে জিজ্ঞাসা করল, আচ্ছা এই রুমটা তালাবদ্ধ কেন? লোকটা বলল, এটা মুনের রুম, আমি কখনো এই রুমে ঢুকি না। দীপ বলল, আমি এই রুমটাতে ঢুকতে চাই, খুব জরুরি দরকার, কিন্তু কেন সেটা আপনাকে আমি বলতে পারবো না, দুঃখিত। বুড়ো ওর কথাটা শুনে একটু অবাক হলো, কিন্তু কিছু জিজ্ঞেস করলো না। চাবিটা এনে রুমের দরজাটা খুলে দিল সে। দীপ রুমের ভেতরে ঢুকলো। এলোমেলো হয়ে আছে পুরো রুমটা। টেবিলের ওপর লাল একটা রিং বক্স। বক্সটা খুলল, অসম্ভব সুন্দর একটা আংটি। পাশে একটা ডায়েরি পড়ে আছে। ডায়েরিটা পড়লে অনেক কিছু জানা যাবে, তাই ডায়েরিটা সাথে করে নিয়ে নিল দীপ। কিন্তু তখন ডায়েরিটা খুলে পড়ল না। বুড়ো লোকটাকে বিদায় জানিয়ে বাসা থেকে বেরিয়ে এলো দীপ। অভি ফোন দিল তখন। দীপ জানালো আংটিটা সে পেয়েছে। অভি বলল, রিংটা নিয়ে 12:15 দিকে বাগানে চলে আসতে, সে সেখানেই থাকবে। সময় মতো রওনা দিল দীপ। আজও চাঁদ উঠেছে, আবছা আলো চারিদিকে। চেনা পথ ধরে হাঁটতে হাঁটতে বাগানে চলে এলো সে। আম গাছটার নিচে দাঁড়ালো। রিংটা গাছের গোড়ায় রেখে অভির জন্য অপেক্ষা করতে লাগলো দীপ। হঠাৎ গম্ভীর কণ্ঠে কে যেন বলল, অভির জন্য অপেক্ষা করতে হবে না, তুমি চলে যাও, তোমার কাজ শেষ। দীপ ঘুরে গাছের ডালের দিকে তাকিয়ে দেখল অভি এক ডালে আর মন অন্য ডালে দড়িতে ঝুলছে। দুজনেই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। পৈশাচিক হাসি লেগে আছে ওই বিভৎস মুখগুলোতে। আর সহ্য করতে পারল না দীপ। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞান ফিরতেই ও দেখল ও একটা ঘরে শুয়ে আছে। ভালো করে দেখে বুঝল ও সাধকের বাড়িতে। কিছুক্ষণ পর সাধক এলো, এসে বলল, কেমন লাগছে এখন? দীপ উত্তর দিল, এখন একটু ভালো আছি, কিন্তু আমি এখানে এলাম কি করে? সাধক বলল, বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি তুমি মাটিতে পড়ে আছো, তারপর তোমাকে আমার বাড়িতে নিয়ে এলাম। দীপ আর কিছুই বলল না, সোজা বাড়িতে চলে এলো। ডায়েরিটা খুলল ও। পুরোটা পড়ে ফেলল দীপ। শেষ পৃষ্ঠায় লেখা, ওরা কেউ মেনে নিচ্ছে না আমার আর অভির সম্পর্কটা, তাই দুজনেই ছেড়ে চলে যাব সবাইকে। ভালো থাকুক আব্বু আম্মু আর তাদের জিদ। নিচে লাল অক্ষরে জল জল করছে অভি আর মনের নাম, আর তারই সাথে তাদেরই একটা ছবি। ডায়েরিটা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল দীপ। মনে মনে বলল, ভালো থাকুক ওরা, ভালো থাকুক ওদের ভালোবাসা। তারপর থেকে আর কোনোদিনও মধ্যরাতের মনকে অনলাইনে দেখা যায়নি। এর পরের গল্পটির নাম অভিশপ্ত মাছ। চলুন শুনে আসা যাক এই গল্পটি। ছোটবেলা থেকেই জহিরের মাছ ধরার খুব শখ। এই পুকুর ওই পুকুর, এই বিল ওই ঝিল, সব জায়গাতেই মাছ ধরে বেড়ায়ও। এক মধ্যরাতের কথা, ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। বিলের পাড় থেকে একটু নিচে নেমে পানিতে জাল ফেলল জহির। জাল ওঠাতে গিয়ে দেখলো ওর হাতে শুধু দড়িটাই আছে, জালটা গায়েব। খুব অবাক হয়ে গেল ও। হঠাৎ ও বাতাসে অট্টহাসির শব্দ শুনতে পেল।
তারপর রহস্যময় এক কণ্ঠ বলে উঠল, রাতে মাছ ধরার অভ্যাস বাদ দে, তা না হলে তোর কপালে অনেক দুঃখ আছে। একটু ভয় পেল জহির, তবে উত্তেজিত হলো না। ধীরে ধীরে বাড়িতে চলে এলো। পরদিন সকালে জহির ওর বন্ধু রনিকে ঘটনাটা বলল। রনি বলল, তাহলে আর রাতে মাছ ধরতে যাস না। ওর কথা শুনে হাসল জহির। কার না কার কথা আমি মাছ ধরা বন্ধ করে দেব? হেসে বলল জহির, আমি অত ভীতু না। সেদিন রাতেই ও আবার মাছ ধরতে গেল, তবে তেমন কিছুই হলো না এবার। এভাবে কেটে গেল কিছুদিন। পূর্ণিমা রাত, চাঁদের আলোয় আশেপাশের সব কিছু বেশ ভালোই দেখা যায়। জালটা কাঁধে নিয়ে বিলের পাড়ে এসে দাঁড়ালো জহির। আজ রনিও এসেছে ওর সাথে। বিলের পাড়ে ঝোপঝাড় থেকে ঝিঝি পোকারা এক নাগারে ডেকেই যাচ্ছে। হালকা শীতল বাতাস এসে ঝাপটা দিল ওদের চোখে মুখে। ফুলের মিষ্টি ঘ্রাণ মিশে আছে বাতাসে। এরকম ঘ্রাণ তো আগে কখনো পাইনি। রনি বলল, এই বাদ দে তো, চল জাল ফেলি, এই বিলে অনেক মাছ। জাল ঠিক করতে করতে জহির বলল। জহির জাল ফেললো পানিতে। একটু বড় মাছ সাধারণত জালে আটকায় কম। জাল ওঠাতে ওঠাতে মাছগুলো বের হয়ে যেতে পারে, তবে ডুব দিয়ে ওই মাছগুলো ধরা যায়। জহির আর রনি দুইজন জালের দুই পাশে ডুব দিল। কয়েক মিনিট পর ভেসে উঠল রনি, বিলের পাড়ে বসল। এখনো জহির উঠেনি। 5 মিনিট হয়ে গেল, 10 মিনিটও পার হয়ে গেল, জহির উঠল না। ভয় পেয়ে গেল রনি। জোরে জোরে ওর নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু জহিরের কোনোই সাড়া নেই। রনি নিজের দিকে তাকিয়ে চাঁদের আলোয় দেখল জহিরের জুতা জোড়া এখনো পড়ে আছে। হঠাৎ জোরে জোরে বাতাস বইতে লাগলো। স্থির বিলের পানিতে আলোড়ন সৃষ্টি হলো। তারপর চাঁদের আলোতে রনি স্পষ্ট দেখতে পেল জহিরের নিথর দেহটা কোমর পর্যন্ত দাঁড়ানো অবস্থায় বিলের পানিতে ভেসে উঠেছে। তারপর ধীরে ধীরে তলিয়ে গেল। ভয়ে রনির বুক শুকিয়ে গেল। কোনো রকমে দৌড়েও বাড়িতে এসে সবাইকে জহিরের কথা বলল। পরদিন গ্রামবাসী সবাই গেল বিলের ধারে। 15-20 জন লোক কয়েক ঘন্টা খুঁজেও জহিরকে পেল না। অতঃপর হতাশ হয়ে ফিরে গেল সবাই। 3 দিন পর এমনই এক পূর্ণিমা রাতে ভেসে উঠল জহিরের লাশ। ভাসতে ভাসতে বিলের পাশে এসে আটকালো লাশটা। সকালে উদ্ধার করা হলো জাল দিয়ে পেঁচানো জহিরের লাশটা। লাশটা দেখেই বোঝা গেল কতটা নৃশংসভাবে মেরেছে ওকে ভয়ঙ্কর অদৃশ্য কিছু। দ্রুতই কবর দেওয়া হলো লাশটাকে। জহির মারা যাওয়ার পর গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করলো কিছুদিন। আর ঘটল অদ্ভুত কিছু ঘটনা। সেদিন মাঝরাতে জব্বারের বাড়ির দরজায় কে যেন জোরে জোরে আঘাত করল। ঘুমজড়িত কণ্ঠে জব্বার বলল, কে? আমি জহির, একটু দরজাটা খোলতো। এক লাফে ঘুম থেকে উঠে গেল জব্বার। ভয়ে ভয়ে দরজা খুলেও দেখল সাদা কাপড় পরা জহির উঠোন থেকে ওকে ইশারায় ডাকছে। ভয় অজ্ঞান হয়ে গেল জব্বার। এই ঘটনার পর থেকে আতঙ্ক ঢুকে গেল গ্রামবাসীদের মনে। সন্ধ্যার পর আর কেউ ঘর থেকে বের হয় না। ঘটনার কিছুদিন পর বাড়ির পাশের এক তাল গাছের গোড়ায় বসে বন্ধু জহিরের কথা ভাবছিল রনি। হঠাৎ পেছন থেকে কে যেন ডাক দিল, রনি। পেছনে তাকিয়েও দেখল সাদা কাপড় পরা জহির দাঁড়িয়ে আছে, চোখগুলো টকটকে লাল। দোস্ত, আমার জালটা আমাকে দিয়ে দে বলেই অদৃশ্য হয়ে গেল সে। রনি বুঝতে পারল কি করতে হবে। বিকেলেই জহিরের জালটা বিলের পানিতে ফেলে দিল। শেষবারের মতো পানিতে ভেসে উঠল জহিরের মুখখানা। তারপর ধীরে ধীরে আবার তলিয়ে গেল। 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল রনির। চোখের জল মুছে ধীর পায়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে গেল রনি। তারপর থেকে কেউ আর কখনো জহিরকে দেখেনি। এবারের গল্পটির নাম অভিশপ্ত বাড়ি। শুরু হচ্ছে মূল গল্পটি। বাড়িটা 6 তলা।
8 বছর আগে রিমা নামের ভার্সিটি পড়ুয়া এক মেয়ে এই বাড়ির 5 তলার ফ্ল্যাটে ভাড়া থাকত। বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে এক রাতে ফ্যানে ঝুলে আত্মহত্যা করে রিমা। তারপর কেটে গেছে 8টি বছর। সবাই হয়তো ভুলে গেছে সেই মেয়েটার কথা। এই মাসেই 5 তলার সেই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে তাসিন। তার সাথে রেজা, ফাহিম, সজীব আর রানা। ওরা সবাই একসাথেই পড়ে। বাড়িটার পরিবেশ একদম শান্ত। বাড়িটার পেছনে ছোট্ট একটা বাগান। ফ্ল্যাটটা 2 রুমের। এক রুমে তাসিন, রেজা ও ফাহিম, অন্য রুমে সজীব আর রানা থাকে। তবে এই বাসায় আসার পর থেকে ওরা অদ্ভুত কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। এই যেমন গত 3 দিন ধরে অসহ্য গরম পড়ছে। মানুষ সব অতিষ্ঠ হয়ে গেছে গরমে। কিন্তু এই গরমেও রাতে ওদের ফ্ল্যাটে হাড় কাঁপানো ঠান্ডা। তবে ফ্ল্যাট থেকে বের হলে শীতল অনুভূতিটা দূর হয়ে যায়। সেদিন রাতের কথা, রানা পড়ছে, বাকি সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ রানা শুনতে পেল বারান্দায় কোনো একটা মেয়ে ফিসফিসিয়ে কথা বলছে। বেশ অবাক হলো রানা। এত রাতে বারান্দায় মেয়ে আসার তো কথা নয়। ও টিপ টিপ পায়ে বারান্দায় এসে দেখল, কই, কেউ তো কোথাও নেই। শুধুমাত্র হালকা বাতাসে বারান্দার চেয়ারটা কাঁপছে। পরদিন রাত, সবাই ঘুমোচ্ছে। রাত তখন 3টা বাজে হয়তো। হঠাৎ ঘুম ভেঙে গেল তাসিনের। চাঁদের আলো জানালা দিয়ে ওদের রুমে ঢুকেছে। চোখ খুলতেই সেই আলোতেও দেখল একটা মেয়ে ওদের রুমের ফ্যানে ঝুলছে। শোয়া থেকে উঠে বসলো। তড়িঘড়ি করে রুমের লাইটটা অন করলো। আবার উপরের দিকে তাকিয়ে দেখল ফ্যানটা স্থির হয়ে আছে। সেখানে কোনো মেয়ে ঝুলছে না। ভয়ে ঘেমে গেছে তাসিন। দুঃস্বপ্ন ভেবে লাইট অফ করে ও আবার শুয়ে পড়ল। 2 দিন পরের কথা। সেদিন রাতে বেশ বৃষ্টি হচ্ছিল। ফাহিমের লেখালেখি করার অভ্যাস, তাই ও ল্যাম্প জ্বালিয়ে জানলার পাশে বসে লিখছিল। হঠাৎ কে যেন দরজায় নক করল। ও উঠে দরজা খুলে দেখল দরজার সামনে কেউ নেই। একটু অবাক হলো ফাহিম। ও যখন দরজা বন্ধ করতে গেল তখন দেখল সাদা কাপড় পরা একটা মেয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। ফাহিমও মেয়েটার পিছু পিছু গেল। মেয়েটা সিঁড়ি বেয়ে ছাদে উঠল। ফাহিমও উঠল। ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালো মেয়েটা। ফাহিম মেয়েটার দিকে এগোতে লাগলো। হঠাৎই মেয়েটা অদৃশ্য হয়ে গেল ওর সামনে থেকে। ফাহিম অনেক ভয় পেয়ে গেল। ও দৌড়ে সিঁড়ির কাছে চলে এলো। এসে দেখলো সাদা কাপড় পরা সেই মেয়েটা সিঁড়িতে বসে আছে। ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। চিৎকার শুনে বাকি সবাই ছুটে এলো। ধরাধরি করে ওকে রুমে নিয়ে আসা হলো। রাতেই কাঁপুনি দিয়ে জ্বর এলো ওর। সুস্থ হতে 2-3 দিন সময় লাগলো। সুস্থ হয়ে ও সবাইকে সেদিন রাতের ঘটনা খুলে বলল। রানা আর তাসিনও বলল ওদের সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা। সজীব বলল, নিশ্চয়ই এই ফ্ল্যাটের কোনো রহস্য আছে। আচ্ছা, দারোয়ান রহিম চাচা তো বাড়িতে গেছে, কাল আসবে। উনি এই বাসায় অনেকদিন ধরেই চাকরি করছেন। উনি এলে ওনাকে ব্যাপারটা জিজ্ঞেস করতে হচ্ছে তো। পরদিন রাত, চাঁদ উঠেছে। তার আলোয় আলোকিত চারপাশটা। ব্যালকনিতে বসে তাসিন, রেজা, ফাহিম, সজীব আর রানা গান গাইছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আশপাশের সব জায়গায় বিদ্যুৎ আছে, শুধু ওদের ফ্ল্যাটেই নেই। রুমে এসে মোমবাতি জ্বাললো ওরা। হঠাৎ চিৎকার দিয়ে উঠল রেজা। ওর দিকে তাকালো বাকিরা। ওর হাতের রক্ত। বিস্ফারিত নেত্রে উপরের দিকে তাকিয়ে সবাই দেখলো একটা মেয়ে ফ্যানে ঝুলছে। ওর চোখ দুটো খোলা, জিহ্বাটা বের করা, গলা বেয়ে রক্ত পড়ছে। আর সেই রক্ত টপ টপ করে পড়ছে রেজার হাতে। ভয়ে কোনো মতে সবাই দৌড়ে বাসার নিচে চলে এলো। রহিম চাচা নিচেই বসেছিল। এই, তোমাদের কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন তোমাদের? ওদেরকে দেখে রহিম চাচা বলল। ভয়ার্ত কণ্ঠে সবকিছু খুলে বলল ওরা। রহিম চাচা এক বোতল পানি এনে ওদেরকে বলল, পানি খেয়ে শান্ত হয়ে এখানে বসো। ওরা বসলে রহিম চাচা বলল, এখন ফ্ল্যাটে গিয়ে ওই মেয়েটার লাশ আর পাবে না। রেজার হাতেও রক্ত পাবে না। রেজার হাতের দিকে তাকিয়ে ওরা দেখল, কই, ওর হাতে তো কোনো রক্ত নেই।
রহস্যটা কি চাচা? অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো। আজ থেকে 8 বছর আগে এক মেয়ে এই ফ্ল্যাটে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছিল। ওই মেয়েটারই অতৃপ্ত আত্মা এখনো ফ্ল্যাটময় ঘুরে বেড়ায়। এখন রাত 1টা বাজে। বেশি ভয় পেলে তোমরা বাকি রাতটা এখানেই থেকে যাও, আমি বাইরে থেকে আসছি। বের হয়ে গেল রহিম চাচা। পরদিন সকাল ওরা সবাই বাড়িওয়ালার বাসায় গেল। ওরা আর এই ফ্ল্যাটে থাকবে না, এইটা বলতে গেছে। ওরা গিয়ে দেখলো বাড়িওয়ালা মন খারাপ করে বসে আছে। কোনো সমস্যা আঙ্কেল? তাহসিন জিজ্ঞেস করলো। বাড়িওয়ালা বলল, আমাদের বাসার সব থেকে পুরাতন দারোয়ান, ওই যে রহিম, তোমরা তো চেনো, রাতে বাড়ি থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওকে আমি আমার আত্মীয়র মতোই মনে করতাম। কথাটা শুনে ওদের সবার বুক কেঁপে উঠল। ওরা তো কাল রাতেই রহিম চাচার সাথে কথা বলল। ওরা কোনো মতে ফ্ল্যাট ছাড়ার কথা বলেই দৌড়ে চলে এলো। পরের মাসে এই ফ্ল্যাটটা ছেড়ে দিল ওরা। তালা মেরে দেওয়া হলো ওই ফ্ল্যাটটাতে। হয়তো এখনো রাতের রিমার অতৃপ্ত আত্মাটা ঘুরে বেড়ায় ফ্ল্যাটময়। মাঝে মাঝে হয়তো চুপটি করে দাঁড়িয়ে থাকে ছাদের এক কোনায়। আর রহিম চাচা হয়তো রাতে এসে একবার ঘুরে যান তার প্রিয় বাসার ওই সেই গেট থেকে। এবারের গল্পটির নাম অভিশপ্ত বাঁশঝাড়। এই গল্পের প্রেক্ষাপট চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। স্থানীয়দের কাছে এই বাঁশঝাড়টি মনসামুড়া নামে পরিচিত। বাংলাদেশের চাঁদপুর জেলার কচুয়া উপজেলা, তার 4 নম্বর সহদেবপুর ইউনিয়নের 4টি গ্রাম দহুলিয়া, নয়াকান্দি, মেঘদায়ের এবং ভুইয়ারা যথাক্রমে ইউনিয়নের উত্তর, পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম দিকে অবস্থিত। ভুইয়ারা ও নয়াকান্দি গ্রামের ঠিক মধ্যখান থেকে সুন্দর খাল নামের একটি খাল উত্তর দিকে প্রবাহিত হয়ে দহুলিয়া গ্রামকে ডিঙিয়ে পালাখাল হয়ে সাচার পর্যন্ত চলে গেছে। সুন্দরী খালের পূর্ব পারে টিলা সদৃশ একটি ঘন বাঁশঝাড়ের দৃষ্টিগোচর হয়। স্থানীয়ভাবে বাঁশঝাড়টি পরিচিত মনসামুড়া বা মনসার বাঁশঝাড় নামে। রহস্যময় এই মনসার বাঁশঝাড়ের উৎপত্তি ও নামকরণ নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। কিংবদন্তি অনুসারে বলা হয়ে থাকে, সাপের দেবী মনসার সরাসরি তত্ত্বাবধানে সৃষ্টি হয়েছে এই বাঁশঝাড়। অনেক বছর আগে সাপের দেবী মনসা ও তার সঙ্গীরা সুন্দর খালের পাড় দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ক্লান্ত হয়ে গেলে দেবীর দল বিশ্রাম নেওয়ার জন্য খালের পূর্ব পারে নৌকা ভেড়ান। বিশ্রাম শেষে চলে যাওয়ার সময় মা মনসা সেখানে একটি বাঁশের চারা রোপণ করে যান। আর এই চারা থেকেই কালক্রমে অসংখ্য বাঁশের সৃষ্টি হয় এবং জন্ম হয় এ বিশাল বাঁশঝাড়ের। স্থানীয়দের নিপাট বিশ্বাস, এ ঝাড়ে আছে অগণিত সাপ। দিনের বেলা মানুষের চলাচলের কারণে বাঁশের রূপ ধারণ করে থাকা এ সাপগুলো রাতের বেলা হয়ে ওঠে জীবন্ত। বাঁশের একটি কঞ্চি বা পাতা ছেঁড়াতে রয়েছে সেখানে অলিখিত নিষেধাজ্ঞা। অদ্ভুত এক নারী কণ্ঠ ভেসে আসে প্রতি রাতে। পরতে পরতে আদি ভৌতিকতার নানা উপাখ্যান জন্ম দিয়ে ভয় আর আতঙ্কের কেন্দ্রস্থলে পরিণত হয়ে থাকা এই মনসামুড়ার পেছনেও আছে মৃত্যুর উদাহরণ। পারতপক্ষে তাই এখানকার ছায়াও মারায় না কেউ। পৃথিবীর ব্যাখ্যাতীত আদি ভৌতিক ঘটনাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার অভ্যাস আমাদের অনেকেরই আছে। আবার অনেকেই এসব ঘটনাকে সাদরে গ্রহণ করতে সদা প্রস্তুত। মনসার বাঁশঝাড় নিয়ে প্রচলিত এই অবিশ্বাস্য ঘটনার যে বর্ণনা দেওয়া হবে তা স্থানীয় জনশ্রুতি এবং প্রত্যক্ষদর্শীর বরাতের ভিত্তিতেই বলা হবে। তাই উপরোক্ত দুই গোষ্ঠীকে এই বর্ণনার সহজভাবে নেওয়ার আবেদন জানিয়ে শুরু করছি মনসার অভিশাপের প্রথম কাহিনী। দহুলিয়া গ্রামের এক লোক একদিন তার জ্বালানির জন্য মনসামুড়া থেকে কিছু পাকা বাঁশ কেটে নিয়ে যায়। তখন পর্যন্ত মনসামুড়া নিয়ে মানুষের ধারণা স্বাভাবিকই ছিল। অতঃপর রাতে যখন তার স্ত্রী রান্না করার জন্য রান্নাঘরে যান, তখন একটি দৃশ্য তাকে হতভম্ব করে তোলে। তিনি লক্ষ্য করেন বাহারি প্রকারের অসংখ্য সাপ রান্নাঘরে কিলবিল করছে। এ দৃশ্য দেখে তিনি মূর্ছা যান। পরদিন তার স্বামী বাঁশঝাড় থেকে আনা সকল বাঁশ যথাস্থানে রেখে আসে
এই ঘটনার কিছুদিন পর মনসার বাঁশঝাড় নিয়ে মানুষের মনে আতঙ্ক দানা বাঁধতে থাকে। স্থানীয়ভাবে বাঁশ কাটা নিয়ে এরকম আরও একটি মর্মান্তিক কাহিনী প্রচলিত আছে। নিজের বসতবাড়ি নির্মাণ করার জন্য ভুইয়ারা গ্রামের এক লোক একদিন মনসার বাঁশঝাড় থেকে কিছু বাঁশ কেটে এনে তার ঘরে লাগিয়ে দেয়। তার পরদিন ওই লোক রাতে স্বপ্নে দেখে যে কেউ একজন তাকে বলছে বাঁশঝাড় থেকে আনা বাঁশ যাতে সে অতি সত্বর যথাস্থানে রেখে আসে, অন্যথা তাকে বরণ করতে হবে করুণ পরিণতি, অপঘাতে মারা যাবে সে। কিন্তু ওই লোক স্বপ্নের ঘটনাটিকে তেমন কোনো গুরুত্ব না দিয়ে উপেক্ষা করতে থাকে। এর ফলাফল হিসেবে 2-3 দিন পর আকস্মিকভাবে রক্তবমি করে মারা যায় সে। মনসার বাঁশঝাড় যখন একটি মৃত্যুর গোড়াপত্তন করে, তখন থেকেই সাধারণের মনে এক অজানা আতঙ্ক আর ভয় বিরাজ করতে থাকে। অজানা আতঙ্ক আর বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া মনসা মুড়া তখন পর্যন্ত লোমহর্ষকতার প্রতীক হয়ে উঠতে পারেনি, যতক্ষণ না পর্যন্ত 2 প্রসিদ্ধ সাপুরের মৃত্যুকাব্য রচিত না হয়। সাপ তুলতে গিয়ে 2 অভিজ্ঞ সাপুরের মৃত্যু মনসার বাঁশঝাড়ের প্রধান রূপকাহিনী হিসেবে বিবেচিত হয়ে আসছে যুগের পর যুগ ধরে। 1940 সালের দিকে বেদে সম্রাটের মৃত্যুর প্রায় 30-40 বছর পর আরেক সাপুরের আশ্চর্য তিরোধানের পর গা ছমছম আর রোমাঞ্চের অকুস্থল হয়ে ওঠা মা মনসার একান্ত এই মনসা মুড়া। 1940 সাল ভ্রাম্যমান বেদে সম্প্রদায়ের একটি বহর এসে ভিড় করল পালাখাল বাজারের অদূরে। বেদেদের পেশা ছিল সাপ ধরা ও সাপের খেলা দেখানো। পালাখাল বাজারে বেদের একটি দল প্রথম মনসার বাঁশঝাড় সম্পর্কে অবগত হয়। স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারে এই বাঁশঝাড়কে জড়িয়ে যত লোককাহিনী। গ্রামবাসীরা একে একে তাদের মনসা মুড়া নিয়ে সব ধরনের অস্বাভাবিকতার ব্যাখ্যা দেয়। এমন সব আশ্চর্যের ঘটনা শুনে বেদের ওই দলের এক সাহসী সাপুরে সিদ্ধান্ত নেয় মনসা মুড়া থেকে সাপ বের করে সে সবাইকে তাক লাগিয়ে দেবে। এলাকাবাসী তার এ ঘোষণায় যথেষ্ট উৎফুল্লিত হয়ে আশেপাশের প্রচার করতে থাকে। দিনক্ষণ নির্দিষ্ট করা হয়। অবশেষে একদিন সকালবেলা সাপুরে তার সহযোগীদের নিয়ে নৌকা যোগে গন্তব্যের দিকে রওনা দেয়। সুন্দরী খালের নিকটে এসে সাপুরের দল বাঁশি বাজাতে শুরু করে, আর তার চারপাশে ঘিরে থাকে উৎসাহী হাজারো জনতা। একই সময়ে ভুইয়ারা গ্রামের ইয়াসিন মিয়া মনসা মুড়ার পাশেই ঘাস কাটায় ব্যস্ত ছিলেন। পরে তিনি সবাইকে বলেছিলেন যে সাপুরের দল যখন বাঁশি বাজাতে বাজাতে মনসা মুড়ার দিকে যাচ্ছিল, তখন মনসার ভেতর থেকে রেলগাড়ির মতো গড় গড় শব্দ শোনা যাচ্ছিল। সে যাই হোক, ওই সাপুরে সর্দার বাঁশি বাজিয়ে যখন মনসা মুড়ার খুব নিকটে চলে যায়, তখন আকস্মিকভাবে মা মনসা তুই আমাকে বাঁচা এইরকম একটা রব তোলে চিৎকার করতে শুরু করে। এতে আশেপাশের উৎসুক জনতার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই ছোটাছুটি শুরু করে। দুয়াটি গ্রামের ডাক্তার শাহ ইমরানের পিতা সিরাজুল ইসলাম যখন এই ঘটনার বর্ণনা দেন, তখন তার বয়স 90 বছর ছুঁই ছুঁই। তিনি গত 12 জুন 2013-তে মৃত্যুবরণ করেন। তার ভাষ্য মতে এ সময় অসংখ্য সাপ মনসা মুড়ার প্রতিটি কঞ্চি ও পাতায় অবস্থান নেয়। অবস্থা বেগতিক দেখে বেদের দল তাড়াহুড়ো করে অভিযানের সমাপ্তি টেনে চম্পট দেয়। কথিত আছে বেদেরা যখন নৌকা থেকে বাঁশি বাজাচ্ছিল, তখন একটি সাপ নৌকার গলুইয়ে ছোবল মারে, আর এই ছোবলের ফলে পুরো গলুই পানিতে দেবে যায়। এই ঘটনার 2-1 দিন পরে সাপুরে সর্দারের শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে শুরু করে এবং এক অজানা রোগে আক্রান্ত হয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রথম সাপুরের অস্বাভাবিক মৃত্যুর পর পেরিয়ে যায় আরও 4 দশক। মনসা মুড়া তখনও রহস্য আর ভয়ভীতির মোক্ষম কেন্দ্রস্থল হয়ে বীর দর্পে বিরাজ করছিল। দিনকে দিন যেন মা মনসার এই সৃষ্টি তার অস্তিত্বের বড়াই করে সাধারণের সম্মুখে অট্টহাসি দিচ্ছিল। 1980 সালের দিকে ঘটে সাপ ধরার দ্বিতীয় ঘটনাটি। এবার আর কোনো সাপুরে নয়, খোদ ভুইয়ারা গ্রামের এক অসম সাহসী যুবক
মনসামুড়া থেকে সাপ ধরে এনে এলাকাবাসীর সামনে উপস্থাপন করার ভয়ানক চ্যালেঞ্জ গ্রহণ করে। যুবকের নাম আব্দুল মালেক। শৈশব থেকেই সে ছিল বেশ টানপিটে স্বভাবের। ঘরে তার মন বসত না। একবার বাড়ি থেকে রাগ করে আসামে চলে যায় মালেক। কামরূপ কামাখ্যায় দীক্ষা নিতে থাকে তন্ত্রমন্ত্র আর জাদুবিদ্যার। পরিণত হয়ে ফিরে আসে তার নিজ গ্রাম ভুইয়ারাতে। আত্মস্থ করা জাদুবিদ্যার ভেলকিবাজি এলাকায় এসে প্রদর্শন করে সে। পাশাপাশি সাপের খেলা ও তন্ত্রমন্ত্রের ভোজবাজি দেখিয়ে অচিরেই গ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয় সে। একদিন গ্রামের কিছু লোক কৌতুকবশত মালিককে মনসামুড়া থেকে সাপ তুলে আনার ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আব্দুল মালেক অহংকার ভরে পরিবারের আপত্তি সত্ত্বেও সাদরে এই প্রস্তাব গ্রহণ করে। তার এই উদ্যোগে জোরে সোরে সায় দেন ৪ নম্বর সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম। মালেক নিজ উদ্যোগে তার সাপ ধরার সেই মাহেন্দ্রক্ষণের কথা এলাকায় প্রচার করতে থাকে। অবশেষে সাপ ধরার দিনক্ষণ চূড়ান্ত করা হয়। সেদিন ছিল রোববার। মাইক যোগে আশেপাশের এলাকায় প্রচার করা হয় মালেকের সাপ ধরার ঘটনা। প্রায় ৪০ বছর পর রোমাঞ্চের নতুন ঘটনার সাক্ষী হতে দূর দূরান্ত থেকে মনসামুড়ার আশপাশে জড়ো হয় হাজারো মানুষ। মালেক তন্ত্রমন্ত্র পড়া শুরু করে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মালেক একটি সাপ ধরে উৎসুক জনতার সামনে তুলে ধরে। কিন্তু সবাই বলাবলি করতে লাগলো যে মালেক নাকি পূর্বেই একটি সাপ মনসামুড়াতে ছেড়ে দিয়ে যায়, আর সেই সাপই ধরে সে বাহাদুরি দেখাচ্ছে। এ কথা শুনে মালেক উত্তেজিত হয়ে যায় এবং যে কোনো মূল্যে আরও সাপ ধরে সবার সামনে উপস্থাপন করার দৃঢ় সংকল্প গ্রহণ করে। পূর্বের সাপুরেদের বাঁশি বাজানোর কারণে শত শত সাপ বেরিয়ে আসার ভয়ানক অভিজ্ঞতার কারণে সতর্কতাবশত মালেক সাপ ধরার ভিন্ন পন্থা প্রয়োগ করে। সে মনসামুড়ার এক প্রান্তে গর্ত খুঁড়তে থাকে। ২-৩ ঘন্টা টানা খোরাখুরির পরও সাপের কোনো দেখা না পাওয়ায় জনতা মালেককে গালমন্দ করতে থাকে। অবশেষে সবাইকে অবাক করে দিয়ে একটি বিষধর কোবরা সাপ হাতে সহাস্যে সবার সামনে তুলে ধরে ঝাঁপিতে পুরে রাখে আব্দুল মালেক। কিন্তু অস্বাভাবিকভাবে সেই সাপ ঝাঁপি থেকে উধাও হয়ে যায়। ওই দিনই রাতে মালেক স্বপ্নে দেখে কে যেন তাকে বলছে, তুই আমার মোড়ায় হাত দিতে গেলি কেন? হ্যাঁ, তুই আর বেশি দিন বাঁচবি না। এই ঘটনার প্রায় ২ বছর পর কচুয়ার কাছাকাছি এক গ্রামে অভিজ্ঞ বেদে দলের পরামর্শ উপেক্ষা করে সাপ ধরতে গিয়ে প্রাণ হারায় মালেক। অনেক তন্ত্রমন্ত্র আর ঝাড়ফুঁক দিয়েও বাঁচানো যায়নি তাকে। স্থানীয়দের বদ্ধমূল বিশ্বাস মা মনসার অভিশাপের কারণেই এমন করুণ পরিণতি বরণ করতে হয় সাহসী মালেককে। রাহাত ভাই, তো এই ছিল আমার পাঠানো ভয়ঙ্কর সত্য বাস্তব ঘটনাগুলো। এই পৃথিবীতে এমন কিছুও ঘটে হয়তো যার কোনো কারণ থাকে না। এমন অনেক কিছুই হয়তো আছে যা অদ্ভুত আর অসম্ভব, যার কোনো সমাধান নেই, কিন্তু বাস্তব। তারই হয়তো প্রমাণ আজকের এই ঘটনাগুলো। অতিরিক্ত কিছুই ভালো না, আর পরিপূর্ণ তথ্য না নিয়ে সে যত আপনই হোক তার সাথে কোনো গন্তব্যে যাওয়া ঠিক না। আমাদেরকে তারা কোনো বিরক্ত করছে না, আমাদের উচিত তাদেরকে বিরক্ত না করা।